এই ভিডিওতে আমরা ঘাস কবিতার উপরে আলোচনা করব। তো এটা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্ভুক্ত। ঘাস কবিতাটা নেওয়া হয়েছে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। এখন কোনো কোনো জায়গাতে এটা পাওয়া যায় মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। বিষয়টা এরকম যে 1942 সালে বনলতা সেন কাব্যগ্রন্থ প্রকাশিত হয় প্রথমবার। এটা প্রকাশিত হয়েছিল কবিতা ভবন থেকে, 1 পয়সা একটি এই সিরিজের অন্তর্গত হয়ে। এখানে মাত্র 12টা কবিতা ছিল, যার মধ্যে একটা কবিতা ছিল ঘাস। এরপরে 1944 সালে বেরোয় মহাপৃথিবী কাব্যগ্রন্থ। এই 44-এ যখন মহাপৃথিবী কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, সেখানে এই যে বনলতা সেনের যে কবিতাগুলো, এই কবিতাগুলো মহাপৃথিবী কাব্যগ্রন্থে ছিল। এরপরে 1952 সালে আবার বনলতা সেন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এই যে 1952-তে প্রকাশিত হয়েছে, যেটা সিগনেট থেকে প্রকাশিত হয়, এই সময়টাতে এসে ওই আগের যে 12টা কবিতা, ওই 12টা কবিতা এবং আরও প্রায় 18টা কবিতা, সব মিলিয়ে প্রায় 30টার মতো কবিতা এই 1952 সালের বনলতা সেন কাব্যগ্রন্থে আবার প্রকাশিত হয়। তো এই কারণে এটা একসময় মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু জীবনানন্দ এই 1952-তেও বেঁচে ছিলেন, তখন তিনি আবার ওটাকে বনলতা সেনের মধ্যে নিয়ে আসেন। তো এই কারণে এইটার পিছনে বনলতা সেনের দাবিটাই সবচেয়ে বেশি। ফলে আমরা যদি কোথাও পরীক্ষাতে আসে, তাহলে আমরা বনলতা সেনের ওপরই গুরুত্ব দেব। যদিও জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা যে সংকলনটা রয়েছে, সেখানে এটাকে মূলত মহাপৃথিবীর আন্ডারেই এটাকে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে এটা বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, এবার কবিতাটার লাইন বাই লাইন একটু পড়ি। প্রথম কথা হচ্ছে যে এই কবিতাতে যেটা রয়েছে সেটা হলো প্রকৃতির প্রতি কবির যে হৃদয়ের অনুভূতি, প্রকৃতির সঙ্গে যেন কবি একাত্ম অনুভব করছেন। কবির হৃদয়ে যে আবেগ, হৃদয় আবেগ, সেটা প্রকৃতির মধ্যে নিজেকে জারিত করে নিচ্ছে। কবিতাটার মধ্যে শুধু এইটুকুই আছে, এখানে প্রচণ্ড সুন্দর উপমা অলঙ্কার ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি এই কবিতাটা রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে থাকলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলোর সঙ্গে এই কবিতার স্পিরিটটা ভীষণভাবে মেলে। যাই হোক, আমরা লাইন বাই লাইন আলোচনা করি। যেহেতু আমাদের পরীক্ষাতে এমসিকিউ ধরনের প্রশ্ন আসবে, স্বাভাবিকভাবেই আমরা এমসিকিউ এর জন্য যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট, যেভাবে পড়লে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবো, সেই জায়গাগুলোকে আমি একটু মনে করিয়ে দিতে এগোবো। আচ্ছা, বলছে কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী গিয়েছে ভোরে এই ভোরের বেলা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ঘাস কবিতাটায় কোন সময়ের প্রেক্ষাপট রয়েছে? তো ভোরের বেলার প্রেক্ষাপট রয়েছে। আচ্ছা, কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো, তাহলে সকালের আলোটাকে কি বিশেষণ ব্যবহার করছেন? সবুজ। সবুজটা কেমন? নরম। আর সেটা কি? লেবু পাতার মতো। তাহলে লেবু পাতার মতো, নরম, সবুজ, এই তিনটে যে শব্দ বা পদবন্ধ, আমরা এটাকে কিছুতেই ভুলবো না, এটা মনে রাখবো আমরা। আচ্ছা, কি ভরে গিয়েছে? পৃথিবী ভরে গিয়েছে, পরিষ্কার, এই কটা কথা। এরপরে কচি বাতাবির মতো সবুজ ঘাস তেমনি সুঘ্রাণ হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। তাহলে দেখো, সকালের আলোটা সেটা খুব নরম, সফট হয়, এবং সেই আলোটাকে তিনি সবুজ আলো, এইভাবে মানে আলোরও একটা রং যেন তিনি নির্ধারণ করছেন, যদিও আকাশের রংটা তখন হালকা নীল, যাই হোক, এবং সেই আলোটাকে তিনি সবুজ এটা অনুমান করে বা কল্পনা করে, সেই কল্পনার সঙ্গে আবার কচি লেবু পাতার যে কালারটা, সেই কালারটাকে মিশিয়ে দিয়েছেন। এখানে বলছেন কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, নিচে ঘাস হয়েছে বাতাবির মতো। বাতাবিগুলো যখন কাঁচা থাকে তখন এটা সবুজে একটা আভা থাকে, মানে সবুজ রং থাকে। বলছে তেমনি সুঘ্রাণ, ঘাসের ঘ্রাণটাকেও কবি এখানে উল্লেখ করছেন। ঘাসের ঘ্রাণটা কেমন? এই বাতাবির মতো সুঘ্রাণ। তাহলে ঘাসটা কালারটা হচ্ছে বাতাবির মতো সবুজ, আর ঘ্রাণটা হচ্ছে বাতাবি লেবুর মতো। আচ্ছা, হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। ওকে, তো এখান থেকে এই হরিণেরা, এইটা ইম্পর্ট্যান্ট। এরপরে বলছে আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো গেলাসে গেলাসে পান করি। তাহলে
এই ঘাসের ঘ্রাণ, আমরা ঘাসের ঘ্রাণটা একটু আগে জেনেছি, ঘাসের ঘ্রাণটা কেমন, এই কাঁচা বাতাবির মতো। সেই ঘ্রাণটা উনি বলছেন হরিৎ মদের মতো গেলাসে গেলাসে পান করি। উনি বলছেন যেন এই ঘাসটা, মানে ঘাসের ঘ্রাণটা যেন আমার কাছে একটা মদের মতো, কবিকে মাদকতায় পরিপূর্ণ করে তুলছে। অর্থাৎ কবি ভীষণভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছেন এই ঘাসেদের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটাকে শুষে নেওয়ার জন্য। আমরা সেই রবীন্দ্রনাথের বলাই গল্পটা পাই, বলাই গল্পে এরকম বলাই ওই ঘাসের ঘ্রাণগুলো অনুভব করে নিজের হৃদয় দিয়ে, সেই রকম। তো বলছেন হরিৎ মদের মতো, হরিৎ মানে সবুজ, সবুজ যেন বলছে এই ঘাসটা যেন সবুজ মদের মতো, সেটাকে আমি যেন গেলাসে গেলাসে পান করি, ঘাসের ঘ্রাণটাকে। এটা মানে ঘ্রাণটাকে আস্বাদন করবেন, ঘ্রাণটাকে অনুভব করবেন, সেটাকে কবি এইভাবে উপমা দিয়ে বোঝাচ্ছেন। বলছেন এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি, ঘাসের পাখনায় আমার পালক। তাহলে ঘাসের শরীর ছানি, ছানি মানে স্পর্শ করি। বলছে ঘাসের যে শরীর, মানে কবি বলতে চাইছেন ঘাসের ওপর হাতটা এভাবে বোলাই, বা ঘাসের ওপর আমার শরীরটাকে সমর্পণ করি, এটাকে বলতে চাইছেন। চোখে চোখ ঘষি, বলছেন এখানে অদ্ভুতভাবে ঘাসটাকে যেন একটা প্রাণীর রূপ দান করা হচ্ছে। আমরা এরকম দেখেছি যে কোনো মানুষ, দুজন মানুষ, তারা একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ, তারা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলে, অনেক সময় চোখে চোখ ঘষে। চোখে চোখ ঘষা বলতে মুখটা একজন আরেকজনের মুখের কাছে দুটো মুখ নিয়ে নেয়, এবং তার ফলে চোখে চোখেও যেন একটা ঘষা অর্থাৎ স্পর্শের ফিলিংটা তৈরি হয়। তো এখানে কবি সেইটাই বলছেন। অনেক সময় এরকম হয় যে মা তার সন্তানের সঙ্গেও এই রকম একটা স্পর্শের অনুভূতি শেয়ার করে। তো যাই হোক, এটা মোদ্দা কথা হচ্ছে এটাই যে মনের যে ভালোবাসার বা একাত্ম হয়ে যাওয়ার, একসঙ্গে মিশে যাওয়ার যে আকুতি বা অনুভূতি, সেই অনুভূতিটাই এখানে প্রকাশ পেয়েছে। আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘাসের শরীর ছানি। কাদের শরীর ছানার কথা বলা হয়েছে? ঘাসের। এইটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে চোখে চোখ ঘষি, এখানে চোখ জায়গায় অন্য কিছু অপশান দিয়ে দিতে পারে, সেইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর বলছে ঘাসের পাখনায় আমার পালক, বলছে আমি যেন পালক। আমরা অনেক সময় এরকম বলি যে আমি ডানা মেলে উড়ে চলে যেতে চাই, অর্থাৎ কবি তার কল্পলোকে, স্বপ্নলোকে উড়ে যেতে চাইছেন। সেই পালকটা কিসের হবে? বলছে ঘাসের পাখনায়, অর্থাৎ ঘাসের যে পাতাগুলো, সেই পাতাগুলোকে তিনি বলছেন পাখনার মতো, এবং সেটা যেন আমার পালক হয়ে উঠেছে, অর্থাৎ আমি যেন কল্পনার জগতে উড়ে চলে যাচ্ছি, এটাই বলতে চাইছেন। বলছেন যে ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই, কোনো এক নিবিড় ঘাসমাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। বলছেন কবির স্বপ্ন কি? ঘাসের ভেতরে ঘাস হয়ে জন্মাই, অর্থাৎ এই ঘাসেদের মধ্যে তিনি যেন একজন হয়ে উঠতে চান। আমরা এর অন্য কবিতাতে আমরা দেখেছি, সেখানে কবি বলছেন আমি এই বাংলাতেই ফিরে আসতে চাই, যদি মানুষ নাও হয়ে আসতে পারি তো আমি যেন কোনো পাখি হয়ে আসি বা অন্য কোনো রূপ ধরে আসি, কিন্তু এই বাংলাতেই আমি যেন ফিরে আসি। এখানে কবি তার আরেকটা ভাবনা শেয়ার করছেন, সেটা হচ্ছে আমি যেন ঘাস হয়ে আসি, কোনো এক নিবিড় ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। অর্থাৎ ঘাস মাতা, আমরা যেমন মানুষ, আমরা কি করি না, মায়ের, আমরা শিকার কবিতাতে এরকম দেখেছি, সেখানে রয়েছে যে মানুষ যখন এই পৃথিবীতে আসে তখন সে তার জরায়ুর ভেতরে যে অন্ধকার, সেই অন্ধকার অর্থাৎ মায়ের গর্ভের সেই অন্ধকার থেকে একটা সময় এই আলোকিত পৃথিবীতে সে আসে। তো এইখানে কবি বলছেন যে ঘাস মায়ের শরীরের সুস্বাদ অন্ধকার থেকে আমি যেন এই পৃথিবীতে নেমে আসি, আমি যেন এই পৃথিবীর সামনে এসে দাঁড়াতে পারি। তো ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে, এইখান থেকে এরকম প্রশ্ন আছে, এই সুস্বাদ অন্ধকার এই শব্দ দুটোর উপরে আমাদের নজর থাকা উচিত। তাহলে এই হচ্ছে কবিতাটা, কবির একান্ত অনুভবেরই এখানে বাংময় প্রকাশ ঘটেছে। আমাদের অপশানগুলো এরকম মনে রাখতে হবে, কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো, এইটা যে সকালের আলোটা কেমন, এইটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলায়, ভোরটা ইম্পর্ট্যান্ট। তারপরে কচি বাতাবি লেবুর মতো সবুজ ঘাস, এই ঘাসটা কেমন, কচি বাতাবি লেবুর মতো এর কালার, আর ঘ্রাণটা কেমন সেটা বলছে এই কচি বাতাবি লেবুর মতো অদ্ভুত একটা সুন্দর ঘ্রাণ। কারা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে?
না এটা হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে? এই প্রসঙ্গগুলো আমাদের এখান থেকে ইম্পর্ট্যান্ট, আমরা এইভাবে এই প্রসঙ্গগুলোকে পড়ব। তো যাই হোক, এমসিকিউ এর জন্য রেডি হবে তোমাদের, এরপরে যে পরীক্ষাটা হবে সেখানে তো এটা নেওয়া হবে পরীক্ষাতে। সবাই ভালো থেকো। এরপরে অন্য কোনো একটা কবিতার ওপরে বা টেক্সটের অন্য কোনো একটা টপিকের ওপরে আমি ভিডিও দেবো।